আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের জারিকারক যে পোস্টটি রয়েছে এই পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে। আপনি যদি একটু ধৈর্য নিয়ে আপনি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জারিকারক পোস্টের বিস্তারিত বিষয় অর্থাৎ 13টি বিষয় নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আপনারা কিন্তু এই 13টি বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। অর্থাৎ আমি কথা দিতে পারি যে আমার এই ভিডিওটি দেখার পরে আপনার অন্য কোনো ভিডিওটি দেখার প্রয়োজন পড়বে না। ইতিমধ্যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে রয়েছে পোস্টিং, প্রমোশন বা পদোন্নতি, শিক্ষাগত যোগ্যতা, একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, প্রার্থীর বয়স কত হবে, ডিউটি টাইম কত সময়, ছুটি, বেতন, ভাতা, কোয়ার্টার পাওয়া যাবে কিনা, পরীক্ষার স্থান কোথায় হবে, পরীক্ষা পদ্ধতি, এছাড়া রয়েছে পেনশন বা এককালীন কত টাকা পাওয়া যাবে, জারিকারকের কাজকে ইত্যাদি বিষয় যেগুলো রয়েছে সমস্ত বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে একজন জারিকারক রেশন সুবিধা পাবে কিনা। তো ইত্যাদি বিষয় কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড পিটি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে তারপরে ভিডিওটি শুরু করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এরপর নিচে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জারিকারক। তো বিষয়টি হচ্ছে আজকে কিন্তু জারিকারকের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন পোস্টিং, অর্থাৎ একজন জারিকারকের পোস্টিং কোথায় হয় দেখতে পাচ্ছেন। একজন জারিকারকের পোস্টিং বাংলাদেশের যে কোনো একটি জেলার জেলা জজ আদালত ও অধস্থন আদালত বা ট্রাইব্যুনালে হতে পারে, শুধুমাত্র প্রার্থীর নিজ জেলা ব্যতীত। তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিংয়ের সুযোগ রয়েছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যদি জারিকারক পোস্টের চাকরি হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে সেই সকল জেলার জেলা জজ আদালত ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে আপনার কিন্তু পোস্টিং হতে পারে। তো এখানে শর্ত হচ্ছে আপনার কিন্তু নিজ জেলায় প্রথমত আপনার চাকরি হবে না, পরবর্তীতে কিন্তু আপনি পোস্টিংয়ের মাধ্যমে নিজ জেলায় আসতে পারবেন। তো আশা করছি পোস্টিংয়ের যে বিষয়টি অর্থাৎ জারিকারকের পোস্টিংয়ের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে হচ্ছে প্রমোশন বা পদোন্নতি। এটি কিন্তু একজন প্রার্থীকে ব্যাপকভাবে প্রভাবিত করে। প্রমোশন বা পদোন্নতি, জারিকারক পদটি থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পদে যাওয়ার সুযোগ আছে। বিষয়টি নিচে আলোচনা করা হলো। তো জারিকারক পোস্টের পদোন্নতি কিন্তু একটি ভিন্ন ধরনের হয়ে থাকে, দুইটি ভাবে কিন্তু পদোন্নতি হতে পারে। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান এবং বামে কিন্তু দুইটি সাইডে কিন্তু আমি কলাম আকারে বিষয়টি লিখে রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমত আপনার জারিকারক পোস্টে যদি চাকরি হয় তাহলে কিন্তু আপনার দুইটি ভাবে পদোন্নতি বা প্রমোশন হবে। তো প্রথমত আমরা বাম সাইডে যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে জারিকারকের নিচে রয়েছে যে ক্রমিক নং 1 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পোস্টটিতে আপনার প্রমোশন বা পদোন্নতি হতে পারে অথবা হতে পারে বেঞ্চ সহকারী এই পোস্টটিতে। তো আপনার যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে আপনার প্রমোশন বা পদোন্নতি হয় তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে 16তম গ্রেডে পদোন্নতি হবে এবং নিচে দেখতে পাচ্ছেন বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এই পোস্টটি ব্যতীত যদি আপনার বেঞ্চ সহকারী এই পোস্টটিতে প্রমোশন হয় তাহলেও কিন্তু আপনার 16তম গ্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেতন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে। অর্থাৎ জারিকারক পোস্টে থেকে দুইটি ভাগে কিন্তু আপনার পদোন্নতি হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা বেঞ্চ সহকারী এই পোস্টটিতে কিন্তু আপনি পদোন্নতি পাবেন। এবং এরপরে কিন্তু আপনি পদোন্নতি পাবেন দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে দেওয়া রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে আপনার পদোন্নতি হতে পারে অথবা আপনার উচ্চমান সহকারী এই পোস্টটিতে কিন্তু পদোন্নতি হতে পারে। তো আপনার দুটি পোস্টে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড হচ্ছে 14তম এবং বেতনের যে পরিমাণ সেটি হচ্ছে সর্বনিম্ন 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেতন গ্রেড 14তম এবং বেতনের যে পরিমাণ সেটি হচ্ছে সর্বনিম্ন 10,200 টাকা এবং সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে। তো এরপরে কিন্তু আপনার আরেকটি পদোন্নতি বা প্রমোশন হবে দেখতেই পাচ্ছেন, পরবর্তীতে রয়েছে ক্রমিক নং 3 হিসাব সহকারী বা ক্যাশিয়ার এই পোস্টে কিন্তু আপনার পদোন্নতি হবে এবং উচ্চমান সহকারী এখান থেকেও কিন্তু আপনার হিসাব সহকারী বা ক্যাশিয়ার এই পোস্টটিতে পদোন্নতি হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার গ্রেড হচ্ছে 13তম গ্রেড এবং এখানে বেতন হবে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 11,000 টাকা এবং সর্বোচ্চ 26,590 টাকা। এখানে কিন্তু একই পরিমাণ টাকার কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই টাকাটি কিন্তু আপনি পাবেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে জারিকারকের পদোন্নতি দুটি ভাবে কিন্তু হয়ে থাকে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে আপনার পদোন্নতি হতে পারে অথবা এই সিরিয়ালে কিন্তু আপনার পদোন্নতি হতে পারে। এই বিষয়টি নির্ভর করছে আপনার কাজের দক্ষতার উপর। আপনি কিরকম দক্ষতার সঙ্গে কাজ করছেন সেই বিষয়টির উপর নির্ভর করে কিন্তু
আপনার প্রমোশন বা পদোন্নতির বিষয়টি নির্ভর করছে। তো আশা করছি বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। একজন জারিকারক থেকে ধারাবাহিকভাবে প্রমোশনের মাধ্যমে হিসাব সহকারী বা ক্যাশিয়ার পর্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে বা যেতে পারবেন। তো বিষয়টি কিন্তু বুঝতে পারছেন। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এই গুরুত্বপূর্ণ পোস্টটিতে যদি আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি বা এসএসসি এর সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এই পোস্টটিতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং আপনি বাংলাদেশের নাগরিক হলে কিন্তু আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো একটি জেলা থেকেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদন। তো আবেদনের যে বিষয়টি আপনারা মনে করছেন এখানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নাও থাকতে পারে, তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অনেকে আছেন কিন্তু একাধিক পোস্টে কিন্তু আবেদন করে থাকেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমি কিছু কথা লিখে রেখেছি, আপনি একটু দেখবেন। তো দেখতে পাচ্ছেন আবেদন সকল বা একাধিক পদের পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। তো এই কথাটি কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে, প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা থাকে। এই বিষয়টি হচ্ছে আপনাকে একাধিক পোস্টে আবেদন করার জন্য যে কর্তৃপক্ষ রয়েছে সেটা কিন্তু নিরুৎসাহিত করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে একই তারিখ ও সময়ে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হলে আপনি একাধিক নয় বরং যে কোনো একটি পদে পরীক্ষা দিতে পারবেন। তো আমি আশা করছি আবেদনের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপরেও আমি একটু বলছি, সেটি হচ্ছে আপনি চাইলে কিন্তু যে সকল পোস্ট রয়েছে সকল পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কিন্তু একই সময় ও তারিখে সকল পোস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে কারণে কিন্তু আপনি যে কোনো একটি পোস্টে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। এ কারণে আপনার একটি পোস্টে কিন্তু আবেদন করা উচিত বা আপনার দায়িত্ব হতে পারে। তো এর পরবর্তী যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর বয়স। একজন প্রার্থী 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, তবে বিভাগীয় প্রার্থী হলে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে সাধারণ যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সর্বনিম্ন বয়স যদি 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নারী পুরুষ উভয়ের কিন্তু একই ধরনের বয়সের কথা উল্লেখ করা হয়েছে এবং আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স 40 বছর পর্যন্ত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ কিন্তু এটি উল্লেখ করে দিয়েছেন। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ডিউটি টাইম। কত ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে বা কত সময় আপনাকে ডিউটি করতে হবে। তো বিষয়টি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিউটি টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো সরকারের যে নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী কিন্তু আপনাকে ডিউটি করতে হবে, অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনাকে অফিসে ডিউটি করতে হবে। এরপর আরেকটি বিষয় রয়েছে, সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ছুটি। সাপ্তাহিক ছুটি 2 দিন, যথা শনিবার ও শুক্রবার। এছাড়াও সরকারি নীতিমালা অনুযায়ী সকল প্রকার ছুটি প্রাপ্য হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার সরকারি ছুটি রয়েছে সাপ্তাহিক হচ্ছে শনিবার ও শুক্রবার। এছাড়াও কিন্তু আপনি যে সকল ছুটি রয়েছে সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী সকল ছুটি কিন্তু আপনি প্রাপ্য হবেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে বেতন ভাতা। একজন জারিকারক কততম গ্রেডে বেতন পান এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা বেতন পেয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন ধরনের ভাতা মিলিয়ে আপনি মাসিক বেতন, অর্থাৎ একজন জারিকারক মাসিক বেতন কত টাকা পেয়ে থাকেন সে বিষয়টি কিন্তু আপনি এখন দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা। জারিকারক পদে সাধারণত 19তম গ্রেডে বেতন দেওয়া হয়, অর্থাৎ জারিকারক পদে আপনার চাকরি হলে আপনার মূল বেতন হবে সর্বনিম্ন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে একজন জারিকারককে 19তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হয় এবং বেতনের যে সর্বনিম্ন সীমা সেটি হচ্ছে 8,500 টাকা এবং সর্বোচ্চ সীমা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে 20,590 টাকা, অর্থাৎ 19তম গ্রেডের কিন্তু বেতনের যে সীমা সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন। এরপরে দেখতে পাচ্ছেন একজন জারিকারকের মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো, অর্থাৎ মূল বেতন ছাড়া একজন জারিকারক কোন ধরনের ভাতা প্রাপ্য হয়ে থাকেন এবং কত টাকা পরিমাণ ভাতা প্রাপ্য হন সে বিষয়টি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা। মূল বেতন 19তম গ্রেড সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 8,500 টাকা, বাড়ি ভাড়া 5,600 টাকা, চিকিৎসা ভাতা দেখতে পাচ্ছেন 1,500 টাকা, শিক্ষা ভাতা 1,000 টাকা, টিফিন ভাতা দেখতে পাচ্ছেন 200 টাকা, প্রণোদনা ভাতা 1,000 টাকা। তো সব মিলিয়ে মোট মাসিক বেতন দেখতে পাচ্ছেন, মাসিক মোট বেতন 17,800 টাকা কিন্তু প্রাপ্য হবেন। এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো অনেকেই কিন্তু আছেন যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, ভাই কোয়ার্টার পাওয়া যাবে কিনা, রেশন পাওয়া যাবে কিনা, পরীক্ষার স্থান কোথায় হবে, অর্থাৎ কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্টার,
অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যদি জারিকরক পোস্টে চাকরি হয় তাহলে আপনি কোয়ার্টার পাবেন কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার, জারিকরক পদে কোনো প্রকার কোয়ার্টার সুবিধা নেই। অর্থাৎ জারিকরক পদটিতে আপনার চাকরি হলে আপনাকে সরকারি কোয়ার্টার দেওয়া হবে না। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনার যদি জারিকরক পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে কোয়ার্টার সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ কোয়ার্টার নামক যে ভাতাটি রয়েছে বা কোয়ার্টার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু আপনার প্রাপ্য হবেন না। এরপর বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন রেশন। জারিকরক পদে কোনো প্রকার রেশন দেওয়া হয় না। অর্থাৎ জারিকরক পদে রেশন সুবিধা নেই। অর্থাৎ আপনারা যারা জারিকরক পদে আবেদন করেছেন বা আপনাদের যাদের চাকরি হবে তারা কিন্তু কোনো প্রকার কোয়ার্টার সুবিধা এবং রেশন পাবেন না। তো এর পরবর্তী যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান। সকল জেলার প্রার্থীর পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে 64 জেলা রয়েছে আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করেন না কেন সকল জেলার পরীক্ষায় কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে পরীক্ষা পদ্ধতি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি বিস্তারিতভাবে পরীক্ষা পদ্ধতিতে বিষয়টি সেটি কিন্তু লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা পদ্ধতি জারিকারক পদের পরীক্ষা সাধারণত 2টি ধাপে সম্পন্ন হয়, যথা প্রথমত দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 লিখিত এবং ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে একজন জারিকারক অর্থাৎ জারিকারক পোস্টের পরীক্ষা কিন্তু 2টি ধাপে সম্পন্ন হয়। সেটা হচ্ছে প্রথমত লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়ত মৌখিক বা ভাইবার মাধ্যমে কিন্তু আপনার চাকরি চূড়ান্ত হবে। এরপর দেখতে পাচ্ছেন যে সকল বিষয়ের উপর জারিকারকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তা হলো, তো যে সকল বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, সাধারণ জ্ঞান। তো পরীক্ষার যে বিষয় সেগুলো দেখতে পেয়েছেন এবং কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু বিষয়টি দেখতে পাচ্ছেন সুন্দর করে লিখে রেখেছে। তো দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত 5টি বিষয়ের উপর জারিকারকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট মার্ক 100 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে মোট পরীক্ষার যে মার্কটি থাকবে মানটি থাকবে সেটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং আপনি মোট সময় পাবেন দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 30 মিনিট। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পেনশন বা এককালীন। অর্থাৎ আপনি যদি জারিকারক পোস্টে চাকরি পান তাহলে চাকরি জীবন শেষে আপনি কত টাকা এককালীন বা পেনশন পাবেন। তো বিষয়টি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পেনশন বা এককালীন পেনশনের টাকার পরিমাণ অনেকাংশে নির্ভর করে প্রমোশন বা পদোন্নতির উপর। একজন জারিকারক যদি চাকরি জীবনের শেষ পর্যায় পর্যন্ত জারিকারক পদ থেকেই অবসরে যায় তাহলে 19তম গ্রেডের নীতিমালা অনুযায়ী তিনি 25 থেকে 30 লক্ষ টাকা পাবেন। তবে টাকার পরিমাণ নির্ভর করে চাকরির স্থায়িত্বকালের উপর। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার যদি জারিকারক পোস্টে চাকরি হয় এবং আপনার যদি কোনো প্রকার প্রমোশন বা পদোন্নতি না হয় সেক্ষেত্রে আপনি 19তম গ্রেডের নীতি অনুযায়ী, সরকারি নীতি অনুযায়ী 25 থেকে 30 লক্ষ টাকা কিন্তু এককালীন পেনশন বা এককালীন টাকা হিসেবে পাবেন এবং এই বিষয়টি কিন্তু নির্ভর করছে আপনি কত বছর চাকরি করছেন তার উপর। এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন চাকরির স্থায়িত্বকালের উপরে কিন্তু আপনার পেনশন বা এককালীন টাকার পরিমাণ নির্ভর করবে। তো আমি আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এছাড়া একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনার যদি জারিকারক পোস্টে চাকরি হয় এবং পরবর্তীতে যদি আপনার প্রমোশন হয় এবং যে পোস্টে আপনার প্রমোশন হবে ওই পোস্টের গ্রেড অনুযায়ী কিন্তু আপনি এককালীন টাকা পাবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে জারিকারকের কাজ কি। অনেকেই কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে জারিকারকের কাজটি এই বিষয়টি জানার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জারিকারক। জারিকারককে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে হয়। যেহেতু আপনাকে আদালতে চাকরি দেওয়া হবে অর্থাৎ আপনি কিন্তু একটি জেলার গুরুত্বপূর্ণ জায়গাতে চাকরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে হবে। এবং এখানে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জারিকারক পদের মূল দায়িত্ব সমূহ ক্রমিক অনুযায়ী নিচে আলোচনা করা হলো। তো আপনি বুঝতে পারছেন যে আমি ক্রমিক অনুযায়ী কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু এখানে আলোচনা করেছি। তো প্রথমত রয়েছে ক্রমিক নং 1, আদালত থেকে কোনো ঘোষণা প্রদান করলে একজন জারিকারক উক্ত ঘোষণা ভালো করে পড়ে বুঝবেন ও কাদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে তাহা জেনে নেবেন। তো প্রথমত আদালত থেকে বা বিচারক যে একটি ঘোষণা করবেন আদালত থেকে সেটি একজন জারিকারক ভালো করে পড়বেন এবং সেটি কিন্তু ভালো করে বুঝতে হবে এবং কোন উদ্দেশ্যে বা কাদেরকে উদ্দেশ্য করে বিষয়টি বা ঘোষণা প্রদান করেছেন সেই বিষয়টি কিন্তু একজন জারিকারককে প্রথমত ভালো করে বুঝে নিতে হবে। তো আপনার যদি চাকরি হয় আপনাকেও কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন ইউনিয়ন, গ্রাম, নির্দিষ্ট ব্যক্তি বা এলাকায় গিয়ে নোটিশ বিতরণ বা নোটিশ পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট বিভাগকে সমস্যা পরিস্থিতি সম্পর্কে লিখিতভাবে জানানো। তো বিষয়টি হচ্ছে আপনি নির্দিষ্ট গ্রাম এবং নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে আপনার যে আদালত যে ঘোষণাপত্র বা যে নোটিশ আপনার কাছে দিবে সেটি কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে এবং পৌঁছানোর পরে আপনার যে বিভাগ রয়েছে সেই সংশ্লিষ্ট বিভাগকে কিন্তু লিখিতভাবে আপনি যে নোটিশগুলো পৌঁছে দিয়েছেন সেটি কিন্তু আপনাকে লিখিতভাবে আপনার যে কর্তৃপক্ষ রয়েছে বা বিভাগ রয়েছে সেখানে কিন্তু জানাতে হবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।
এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন প্রতিটি নোটিশ গ্রহণ ও প্রদানের বিবরণ রেজিস্টারে এন্ট্রি বা লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যে নোটিশ প্রেরণ করেছেন বা আপনি যে নোটিশ পৌঁছে দিয়েছেন সেটি কিন্তু আপনার যে রেজিস্টার খাতা থাকবে সেখানে কিন্তু আপনার এন্ট্রি বা লিপিবদ্ধ করতে হবে। এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন নোটিশের প্রাপক তারিখ ইত্যাদি যাবতীয় বিষয় অফিসিয়াল সার্ভারে অ্যাড বা এন্ট্রি করতে হবে। তো এই বিষয়টি কিন্তু বোঝানোর কিছু নেই। আপনি যে নোটিশের প্রাপক রয়েছে, তারিখ রয়েছে অর্থাৎ নোটিশের প্রাপকের বিস্তারিত বিষয় এবং কত তারিখে নোটিশটি প্রেরণ করা হয়েছে যাবতীয় বিষয় কিন্তু অফিসিয়াল যে অনলাইন রয়েছে অর্থাৎ আপনার যে ওয়েবসাইট বা সার্ভার রয়েছে সেখানে কিন্তু আপনাকে অ্যাড বা এন্ট্রি করতে হবে। এরপরে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন থানায় নোটিশ পৌঁছানো অর্থাৎ মামলার সাক্ষীর হাজিরা নথিপত্র থানায় পৌঁছে দেওয়া। তো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিন্তু আপনাকে থানায়ও মামলার যে নোটিশগুলো রয়েছে বা হাজিরার যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে বা পৌঁছে দিতে হবে। তো আশা করছি একজন জারিকারকের কাজকে অর্থাৎ জারিকারক পোস্টের কাজ কি এই বিষয়টি কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা মোট 13টি বিষয় অর্থাৎ জারিকারক পোস্টের বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। তো ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকার হিসেবে উপকার করতে পারি বা যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে চান বা যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো কথা বলার মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।